একদিন দুপুরে সে বাড়ি থেকে পালিয়ে গেল। কেউ তার পরিকল্পনার কথা জানত না, তার ভয়, তার কষ্ট কেউ জানত না। গীতার বয়স মাত্র 15 বছর, আর শুধু সেই জানত যে কোথায় যাচ্ছে। এই যে ধরুন। শুনছো গীতার বাবা? গীতাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথাও চলে গেল না তো? এই মেয়েটা আমাদের প্রাণে মেরে ছাড়বে। দেখো, আমার তো ভয় করছে। পুরো একদিন হয়ে গেল আমাদের গীতা বাড়ি আসেনি। আমি তো গোটা পাড়া খুঁজে এলাম। কিছু করো। 2012 সালের 27শে সেপ্টেম্বর নতুন দিল্লির জাহাঙ্গীরপুরীর বাসিন্দা 15 বছরের গীতা বাড়ি থেকে পালিয়ে যায়। সবজি বেচে দিন গুজরানকারী বাবা মা চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন। মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল। কোথায় যেতে পারে? কি হতে পারে? একদিন কেটে গিয়েছিল, কিন্তু গীতার কোনো খবর ছিল না। গীতা কোনো আভাস না দিয়েই নিখোঁজ হয়ে যায়। কাল দুপুর থেকে খুঁজে পাচ্ছি না স্যার। কিছু বলে বেরিয়েছিল? কিচ্ছু বলেনি স্যার, শুধু বললো বাইরে ঘুরতে যাচ্ছি, 10-15 মিনিটে ফিরে আসবো। এই এই দেখুন স্যার, এই 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 আমার মেয়ে। ওর বয়স 15 বছর? হ্যাঁ হ্যাঁ স্যার, ছেলে মানুষ, খুব বোকা মেয়ে স্যার। ওর মাথায় কোনো সমস্যা ছিল না তো? না না স্যার, আমাদের গীতা তো সুস্থ সবল বাচ্চা একেবারে। কোনো প্রেমের চক্কর? না না স্যার, আমি বললাম না, ছেলে মানুষ, এইসব ব্যাপারও বোঝে না। দেখো, আমরা রিপোর্ট লিখে নিচ্ছি, কিন্তু কোনো জাদু কাঠি তো নেই আমাদের কাছে। একটু ধৈর্য ধরতে হবে। ওকে আমরা খুঁজে বার করব, চিন্তা করতে হবে না। একটু দেখবেন স্যার। জানি না আমাদের বাচ্চাটাকে কে কি খাইয়ে টাইয়ে দিল। 2 দিন হয়েছে, কিন্তু মনে হচ্ছে 2 বছর কেটে গেছে। কে জানে আমাদের মেয়েটা কোথায় চলে গেছে, কোথায় আছে, কি করছে। স্যার, ছেলে মানুষ ঠিকই, কিন্তু 15 বছরের। কোথাও কেউ ওর সাথে খারাপ কিছু না করে বসে। স্যার, দুবে গীতা মিসিং কেসটার কি হলো? এখনো তেমন কিছু পাইনি। স্যার, গীতা আমার সম্মান স্যার। যদি খারাপ কিছু হয়ে যায়, আমরা তো কাউকে মুখ দেখাতে পারবো না। আমরা গরিব স্যার, আমাদের সাহায্য করুন। যেমন কান্নাকাটি বন্ধ করো, আর নিজের স্ত্রীকেও তুমি সামলাও। দেখো, আমরা আপ্রাণ চেষ্টা করব তোমার মেয়ে গীতাকে খুঁজে বার করতে, আর আমি নিশ্চিত যে গীতাকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে স্যার। 15 বছর বয়সটা খুব একটা সুবিধের নয়। আর আজকাল সমাজ এত এগিয়ে চলেছে যে ধনী কিংবা গরিব বাচ্চারা আগেই বড় হয়ে উঠছে। স্যার, আমার মনে হয় যে কোনো প্রেম ঘটিত ব্যাপার। ছেলেটার সঙ্গে বোধহয় পালিয়ে গেছে। দুবে, তুমি একটা কাজ করো, গীতাদের পাড়ায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। হয়তো ওর বাবা মার চোখের আড়ালে কিছু ঘটেছে। ইয়েস স্যার। হ্যাঁ
চিনি তো স্যার, চমন আর ওর বউ অলোকা সবজি বিক্রি করে ওরা। ওনাদের মেয়ে গীতা 3 দিন ধরে নিখোঁজ। হ্যাঁ শুনেছি স্যার। ওর কারোর সাথে কোনো প্রেম টেম ছিল? আরে সেটা আমি কি করে বলবো স্যার, কিন্তু আপনি জানেন স্যার ওই মেয়েটা গীতা আগে এখানে থাকতো না। তার মানে? মানে হলো গিয়ে এই চমন আর ওর বউ এখানে 6-7 বছর ধরে তো রয়েছে, তখন থেকে তো ওদের ছেলেকেই শুধু দেখেছি। কিন্তু এই যে মেয়েটার কথা বলছেন না গীতা, ও এখানে এসেছে 1 বছর কি 2 বছর হবে। তাহলে এর আগে ও কোথায় থাকতো? আরে এটা আমি কি করে বলবো স্যার, কলে জল নেওয়ার সময় অলোকাকে যদি কিছু জিজ্ঞেস করি ও তো মুখ ঘুরিয়ে চলে যায়। আর ওর স্বামী ও তো কারোর সঙ্গে কথাবার্তাও বলে না, খুব অদ্ভুত দুজনে। এই কেসের প্রথম সূত্রের আভাস পাওয়া গিয়েছিল গীতা মিসিং কেস। এটা কি আদৌ কোনো সহজ মিসিং কেস ছিল? দেখতে দেখতেই চমকে দেওয়ার মতো সূত্র উঠে আসতে লাগলো। এই কেসের চরিত্র প্রতিটা সূত্রের সঙ্গে বদলাতে লাগলো। হ্যাঁ স্যার, 2 বছর আগে ওকে এখানে নিয়ে এসেছি। তার আগে গীতা কোথায় থাকতো? নিজের ঠাকুমার কাছে, মানে আমার মায়ের কাছে, গ্রামে। কোথায় তোমার গ্রাম? মেরঠের কাছাকাছি স্যার। ওকে গ্রাম থেকে এখানে এনেছিলে কেন? স্যার আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো। আমরা গরিব লোক তো, তাই ভাবলাম গয়নাগাটি তো বানাতে পারবো না, তাই দিল্লির বড় স্কুলে পড়াবো। কোথাও একটা ভালো চাকরি পেয়ে যায় তো আমাদের জীবনটাও পাল্টে যেতে পারে। নিজের গ্রামে ফোন করে খোঁজ নিয়েছো? ওখানে আবার ফিরে যায়নি তো? স্যার গ্রামে আমার মায়ের কাছে কোনো ফোন নেই, কিন্তু হ্যাঁ গীতা যদি ওখানে পৌঁছতো তাহলে মা গ্রামের প্রধানের কাছ থেকে নিশ্চয়ই আমাকে একটা ফোন করতো স্যার। ইয়া ওকে স্যার, কিছু একটা গড়বড় আছে। গীতার বাবা বলছিল যে ও মেয়েকে এখানে পড়ানোর জন্য নিয়ে এসেছিল, যাতে ও ওকে ভালো স্কুলে ভর্তি করতে পারে। কিন্তু এখন কনস্টেবল ভগবান দাস এনকোয়ারি করে দেখছে যে মেয়েটা এখানে স্কুলে যেতই না। চমন মিথ্যা কথা বলছে, কিছু লুকোচ্ছে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ওর বাবা মায়ের বয়ানটা ঠিক মতো মিল ছিল না। আপনি কি মঙ্গলা দেবী, গীতার ঠাকুমা? আগে হ্যাঁ, কি ব্যাপার? গীতার কথা জিজ্ঞেস করছেন কেন? আরে কি হয়েছে আমার গীতার? গীতার কি হয়েছে তা তো আমরা জানি না, কিন্তু দিল্লিতে আপনার ছেলে চমনের বাড়ি থেকেও পালিয়েছে গত 3 দিন আগে। ও এখানে আসেনি তো? এখানে আসলে আমি চমনকে নিশ্চয়ই জানাতাম। কি হয়েছে? কি হয়েছে আমার গীতার? না, ওই ছোটবেলা থেকে আপনি ওকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই ভাবলাম হয়তো আপনার কাছে এসেছে। চমনকে আমি বলেছিলাম ওকে নিয়ে যাস না, এখানে পড়ছিল, আনন্দে ছিল, শুনলো না, নিয়ে গেল দিল্লিতে। এমন কি আছে দিল্লিতে আমার সোনা? চুপ কর সোনা, চুপ কর। আরে এমন কি আছে দিল্লিতে যে ওকে নিয়ে যাচ্ছিস তুই? আরে মা, এটা কোনো কথা হলো? তুমি দিল্লির স্কুলগুলো দেখেছো? আর ওখানকার বাচ্চারা এত এগিয়ে যায় যে ওরা দুনিয়াটাকে মুঠোয় পড়ে নেয়। কম্পিউটার সবকিছু আছে ওখানে। কম্পিউটার তো আমাদের স্কুলেও আছে বাবা, আর আমার এখানেই ভালো লাগে, ঠাকুমার কাছে। মা একবার তুই দিল্লিতে গিয়ে থাকতে শুরু কর, একটা বড় স্কুলে ভর্তি হতেই এত চালাক হয়ে যাবি যে সবাইকে পেছনে ফেলে তুই এগিয়ে যাবি। কিন্তু আমি ঠাকুমাকে ছেড়ে যাব না। দেখ মা, 13 বছর তো থাকলি ঠাকুমার সাথে, কয়েক বছর পর তো তোর বিয়েও হয়ে যাবে, তুই শ্বশুর বাড়ি চলে যাবি। কয়েকটা বছর তো মা বাবার সঙ্গে একটু কাটা। তুই যে আমাদের একমাত্র মেয়ে। বুকের ওপর পাথর রেখে আমি যেতে দিলাম আমার গীতাকে। দেখুন, গীতা নিজের মাকে বলেছিল যে ও একটু বাইরে ঘুরতে যাচ্ছে, আর ফিরেই এলো না। আমি জানতে চাইছিলাম এখানে মানে গ্রামের কোনো ছেলের সাথে। না, এই কথা বলবেন না। গীতা আমার নাতনির চেয়েও বেশি মেয়ের মতন ছিল। আপনি ওর সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন ওর মতো মেয়ে
আর হয় না। আমার মন বলে ও কোনো খারাপ কাজ করতে পারে না। দিল্লি খুব বড় শহর, ওখানকার লোকগুলো অদ্ভুত। কেউ নিশ্চয়ই কিছু করে দিয়েছে। আপনার কাছে হাত জোড় করছি, আমার গীতাকে খুঁজে নিয়ে আসুন। আমার খুব ভয় করছে। একটা সোজা সাপটা 15 বছরের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। কিছু একটা উদ্দেশ্য তো ছিলই। স্যার, আপনি বলছিলেন না ওই চমন গীতার বাবা কিছু লুকোচ্ছে? আমারও ঠিক তাই মনে হচ্ছে। ওই বাড়িতে কিছু একটা উল্টোপাল্টা হয়েছে, যে কারণে মেয়েটা পালিয়ে গেছে। একটু চালাকি এবার আমাদেরও দেখাতে হবে। তোমাদের দোকান ওই ঝুপড়িতে না যেখানে চমন থাকে? হ্যাঁ আচ্ছা, স্যার। সারাদিন তোমরা ওর বাড়ির সামনেই কাজ করো? হ্যাঁ স্যার। তাহলে এটা কিভাবে সম্ভব হলো যে ওদিন দুপুর 2টোর সময় যখন গীতা বাড়ি থেকে বেরিয়ে গেল তখন তোমরা কেউ ওকে দেখতেই পাওনি? স্যার, আমরা যদি এসব দেখতে থাকি আমাদের ব্যবসার কি হবে? স্যার, আপনি ওই দিনের কথা বলছেন? আমার দোকানটা ওর বাড়ির লাগোই, কিন্তু ওই মেয়েটাকে আমি খুব কমই দেখেছি। তার মানে স্যার, কিছু তো গন্ডগোল আছে। প্রায় দেখি ওরা ঝগড়া করে, এমনকি মারধরও করে স্যার। আরে তুই বুঝছিস না কেন? বাবা, যেতে চাই না আমি যাব না। আরে বোকা মেয়ে, এরকম জেদ করলে জীবনে কিচ্ছু হবে না তোর। তোমার যা বলার তুমি বলো, কিন্তু আমি যাব না এখান থেকে। ঠিক কি হয় সেটা জানি না, তাই আপনাকে কিছু বলতেও পারছি না। আপনি জোর করছেন তাই আপনাকে বলছি। কে? তাড়াতাড়ি বলো। ওই মেয়েটার কারোর সাথে চক্কর ছিল, এটা শুনেছি। সবে 3 দিন হয়েছে বাড়ি আসেনি, আর তাতেই রিপোর্ট লিখিয়েছে। ও তো মাসের পর মাস বাড়ি আসে না, আর যখন ফিরে আসে তখন মারপিট, গালিগালাজ এইসব চলে। স্যার, কাছেই ঘুরতে যাচ্ছি, 15 মিনিটেই ফিরে আসবো, এইরকমই বলে গিয়েছিল আমাকে। বলো না লোকা। হ্যাঁ স্যার, তাই বলেছিল। গীতার বাবা ঠিকই বলছে। ভালো লেখাপড়া করাবে বলে ওকে গ্রাম থেকে দিল্লিতে নিয়ে এসেছিলে না? 2 বছর কেটে গেছে, অথচ এখনো কোনো স্কুলে ভর্তি করাওনি তুমি। আমার মেয়ের মাথা ঘুরে গিয়েছিল স্যার। দিল্লি শহরে আসতেই লেখাপড়া একদম শিখেই তুলে দিয়েছিল। রোজ এই ব্যাপারটা নিয়ে আমাদের বাড়িতে ঝগড়া হতো স্যার। আমি গীতাকে বোঝাতাম, স্কুলে যা, লেখাপড়া কর, বড় হ, কিন্তু না, জেদ করতো। পড়াশোনায় মনই ছিল না স্যার। মনটা অন্য কোথাও দিয়েছিল নাকি? চমন সিং, তোমার 15 বছরের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, আর তুমি কারণটা ভালো করেই জানো। তাও আমাদের সামনে তুমি নাটক করছো। পরিষ্কার করে বলো ব্যাপারটা কি? না না স্যার, গীতা বাড়ি থেকে পালাতে পারে না। আমাদের মেয়ে ওই ধরনের নয় স্যার, কিছু একটা করুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখো, আমাদের এমন অর্ধেক কথা জানালে মেয়েকে আর পাওয়াই যাবে না। যত দিন বাড়বে ব্যাপারটা ততই ঘোরালো হয়ে উঠবে। শেষবার জিজ্ঞেস করছি, ওর কি কোনো ছেলের সাথে প্রেম ছিল? কে এই মোহন কুমার? রানীবাগে থাকে স্যার। গীতা ওর সাথে প্রেম করছিল বুঝি? সেটা আমি জানি না। ওর সাথে কিভাবে দেখা হয়েছিল? কে এই লোকটা? রোজ আমার কাছে আসতো স্যার, সবজি কেনার জন্যে। মনে হয়েছিল ভালো লোক। গীতার সাথেও কথা টথা বলতো। গীতাও ওর সাথে হেসে কথা বলতো। ওর বাড়িতেও যেত স্যার। বাড়িতে? একা? না, ওর বাড়ির লোকও থাকতো। ও এমনটাই বলতো। গীতা ওখানে প্রায়ই যেত। এখন মোহন কুমারকে কোথায় পাওয়া যাবে? জানি না স্যার, ওর বাড়িতে তালা ঝুলছে আর মোবাইলটাও বন্ধ। ওর নাম্বার দাও। হ্যাঁ হ্যাঁ, 444। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে।
সুইচ অফ করা আছে। রানীবাগে ওর বাড়িটা কোথায়? শ্রীনগর কলোনি 3 নম্বর গলি, বাড়ির নম্বর 769। সূত্রের তালিকায় এখন মোহন কুমারের নাম যুক্ত হয়েছিল। এই লোকটির হারিয়ে যাওয়া মেয়ে গীতার সঙ্গে কানেকশন ছিল, কিন্তু এই কথাটি মেয়েটির বাবা মা মিসিং রিপোর্ট দাখিল করার সময় জানাননি। কেন? বাস্তবে এই মোহন কুমারটি কে, আর তার এই কেসের সঙ্গে গীতার সঙ্গে কি ধরনের সম্পর্ক ছিল? স্যার, বোধহয় 15 বছরের একটা মেয়ের 28 বছরের একটা লোকের সঙ্গে প্রেম হয়ে গেছিল। বাড়ির লোকেরা জানতে পেরে যায়, প্রেমে ওকে বাধা দিয়েছিল নিশ্চয়ই, আর জেদ করে মেয়েটা পালিয়ে গেছে। হলেও হতে পারে। তবে স্যার, আমি মোহনের সব কল রেকর্ড চেয়ে পাঠিয়েছি। মোহনের ফ্যামিলি কোনোদিনই এখানে ছিল না স্যার। ও একাই থাকতো এখানে, আর 2 দিন ধরে জানিই না কোথায় গেছে। ওর ফ্যামিলি অন্য কোথাও থাকে বোধহয়, বউ বাচ্চা। যতদূর আমি জানি ওর এখনো বিয়ে হয়নি। আর যদি বলেন ওর পরিবারের কথা, বাবা মা ভাই বোন, তো ওরা আজ পর্যন্ত এখানে আসেনি স্যার। আর বাকি সব কিছু জানতে হলে আপনি ওর বাড়িওয়ালার সাথে কথা বলতে পারেন। ভেঙে ফেলো, ভালো করে সারা ঘরের তল্লাশি নাও। স্যার, এটা ভোটার আইডির ফটোকপি স্যার, দেখুন। দেখাও দেখি। গুড, বাড়ির মালিককে ডাকো আর আমাদের সব খোঁচরদের কাজে লাগিয়ে দাও। খবর নাও মোহন কুমারের ফ্যামিলি যদি থাকে তবে কোথায় আছে। গো। ইয়েস স্যার। না স্যার, আমরা ঠিক জানি না স্যার মোহনের বাবা মা ওর সাথে থাকতো কিনা। বাহ, তুমি নিজের মেয়েকে ওর ওখানে পাঠাতে, ওখানে সময় কাটাতো, তাহলে কি করতো ওখানে? না স্যার, আমরা তো ওকে খুব আটকেছিলাম, কিন্তু খুব জেদিও, কোনো কথাই শুনতো না। স্যার, এই কথাটা নিয়ে রোজ আমাদের বাড়িতে ঝগড়া হতো। আমি তো গীতাকে অনুরোধ করতাম, মা স্কুলে যা, পড়াশোনা কর, তোকে বড় হতে হবে। কিন্তু না, শহরের হাওয়া লেগে গেল মেয়েটার, ডানা গজালো, উড়ে গেল। এই মোহন কুমার কি কাজ করে? না স্যার, ঠিকঠাক তো জানি না, কিন্তু শুনেছি ওই কমিশনের কিছু কাজ টাজ করে। কি কাজ করে সেসব তো জানি না স্যার, শুধু না চাইতে মাসের শেষেই ভাড়াটা দিয়ে যেত। কবে থেকে রয়েছে? সামনের মাসে এই 1 বছর পূর্ণ হয়ে যাবে। ওর ফ্যামিলি কোথায় থাকে? ফ্যামিলির ব্যাপারে স্যার আমি কিছু জানি না, এখানে তো একাই থাকতো, হতে পারে ফ্যামিলি অন্য কোথাও থাকে। আমি শুধু চাই আশেপাশে কারুর সাথে ঝগড়া না করুক, আর সময় মতো ভাড়াটা দিয়ে দিই। স্যার, মোহনের ফোন এখনো বন্ধ রয়েছে, কিন্তু ফোন রেকর্ডস 1 ঘন্টার মধ্যে আমাদের হাতে চলে আসবে। 28 বছরের একটা লোক 15 বছরের একটা মেয়েকে ফুসলালো আর তাকে নিয়ে পালিয়ে গেল। স্যার, একটা ব্যাপারে খটকা লাগছে, মেয়েটা 2 বছর ধরে এখানে রয়েছে, আর চমনও মোহনকে ভালো করেই চেনে। তাহলে মেয়েটা এখনই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? বা মোহনও ওকে নিয়ে এখনই পালাবার কথা কেন ভাবলো? আগের দোকানে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন। স্যার, মোহনের সেলফোন রেকর্ডস আমরা পেয়ে গেছি। শুধু 2 মাস আগের কল রেকর্ডসই শো করছে। এই লোকটা 2 মাস আগে সিম কার্ড অ্যাক্টিভেট করেছিল। ও দাগি আসামি নয় তো? দেখা গেল প্রতিটা অপরাধের জন্য আলাদা আলাদা সিম ব্যবহার করে। স্যার, ফটোগ্রাফার ডিটেলস আমি সব থানায় পাঠিয়ে দিয়েছি।
তবে লাস্ট সেলফোন লোকেশন ছিল মুরাদাবাদ। 27 সেপ্টেম্বর 2012 মুরাদাবাদ। গীতাও 27 তারিখে নিখোঁজ হয়েছিল। স্যার ওর শেষ কল মুরাদাবাদের একটা নাম্বার থেকে এসেছিল 44567878। স্যার এই যে লাস্ট কলটা রিসিভ হয়েছিল এটা মুরাদাবাদের নয়া সড়ক এলাকার, আর এই এলাকাটা কাঠঘর পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে। কার নম্বর এটা? স্যার মালতী নামে কোনো এক মহিলার। কাঠঘর পুলিশ স্টেশনে কেসের ডিটেলটা দাও আর নাম্বার দাও। খবর নাও এই মালতীটাকে। স্যার সূত্রের তালিকা একটা নতুন এডিশন, মুরাদাবাদের মালতী। মালতী কে সেটা পুলিশ খুঁজে বের করার আগেই মোহন কুমারের খোঁজে লাগানো পুলিশের চর একটা শকিং নিউজ নিয়ে এলো। স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল। এই মোহন কুমার 1 নম্বরের দাগি আসামি স্যার। স্যার 3 থেকে 4টে পুলিশ স্টেশনে মোহনের এন্ট্রি রয়েছে। কিসের চার্জ রয়েছে? চার্জেস আবার কি স্যার? দালালি করে মেয়েদের। মিরাট, মুরাদাবাদ, জলন্ধর এই সব জায়গায় বিজনেস করে। এমনটা নয় তো গীতাকেও এই কাজে নামিয়ে দিয়েছে? কি এটা আপনি কি বলছেন স্যার? আবার শোনো, মোহন কুমার মেয়েদের দালালি করে, ও মেয়েদের বিক্রি করে দেয়। এত দিন ধরে তোমার সাথে ওর আলাপ পরিচয় ছিল, তুমি এটুকুও জানো না ও কে, কোথায় থাকে, কি করে? না স্যার, ও তো সবসময় আমাদের বলতো যে কি এক কমিশনের কাজ করে। ও কোথাকার যেন এজেন্টও। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে ও এইসব কাজ করে বেড়ায়। এমনটাও সম্ভব হতে পারে যে ও তোমার মেয়ে গীতাকে নিজের প্রেমের ফাঁদে এই কারণেই ফাঁসিয়েছিল যাতে পরে ওকে ব্যবহার করতে পারে। দালালগুলো এই রকমই হয়, প্রথমে মেয়েদের ফাঁসায়, তারপর বাড়ি থেকে বের করে বিক্রি করে দেয়। এখন আমরা এটুকুনি জানতে পেরেছি শেষবারও মুরাদাবাদে ছিল। তোমার মেয়েও হয়তো ওর সাথেই আছে। নিজেকে সামলাও। তুমি কি বলতে পারবে মুরাদাবাদে ওর বাড়িটা কোথায়? কোনো আত্মীয় কারোর কথা বলেছিল? আমি জানি না স্যার, কিন্তু আপনি জানতে পারলে আমাকে বলবেন স্যার। ওই শয়তানটাকে প্রাণে মেরে ফেলবো আমি। হ্যালো, দুবে, পিআই শেখ বলছি। মালতীর কোনো খবর পেলেন স্যার? হ্যাঁ পেয়েছি, এই এলাকাতেই থাকে। মহিলা কে, কি কাজ করে? तोहे कर दूंगी बर्बाद जो तूने उसे आंख मिलाई, मार डालूंगी तुझे आज जो तूने उसकी पकड़ी कलाई, मार डालूंगी तुझे आज जो तूने उसकी पकड़ी कलाई, तोहे कर दूंगी बर्बाद जो तूने उसे आंख मिलाई, मार डालूंगी तुझे आज जो तूने उसकी पकड़ी कलाई, मार डालूंगी तुझे आज जो तूने চল চল চল, অনেক হয়েছে। বিনা পয়সার মুজরো অনেক দেখেছো। যার যার কাছে মাল্লু আছে নিজের নিজের ফুলটু শিখে বেছে নাও আর কাজ শুরু করে দাও। আর বাকি সব ফালতুরা কেটে পড়ো, জায়গা খালি করো। হ্যাঁ মোরাদাবাদে তো কোঠা আছেই, বহু পুরনো খেলোয়াড়। স্যার আপনি কাউকে অ্যালার্ট করবেন না, আমরা টিম নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ মোরাদাবাদে তো কোঠা আছেই, বহু পুরনো খেলোয়াড়। স্যার আপনি কাউকে অ্যালার্ট করবেন না, আমরা টিম নিয়ে এক্ষুনি আসছি। স্যার মালতীর খোঁজ পাওয়া গেছে, ও মুরাদাবাদে কোঠা চালায়। হে ভগবান, এসব কি হলো আমাদের মেয়ের সাথে? আমার ওকে একা ছাড়াটাই ভুল হয়েছে। স্যার অনেক দিন ধরে এই মহিলা কোঠা চালাচ্ছে। আমরা ওকে ওয়ার্নিং না দিয়ে ধরে ফেলবো, একদম সারপ্রাইজ রেড। যদিও পুরনো খেলোয়াড় হয় তাহলে নিজেকে বাঁচানোর সব ম্যাচ ওর জানা আছে, বিশেষ করে তখন যখন ও জানতে পারবে আমরা গীতার খোঁজ করছি। এই মালতী কোথায়? ওই যে ওই দিকের ওই ঘরে।
মালতী কোথায়? এখানে কেউ মালতী? নেই। কাকে চাই আপনার? কোথায় মালতী ভেতরে কোথায়? ঢুকছেন? কেউ নেই এখানে। মালতী, মোহন কোথায়? কি সাহেব, মালতীর এত দূর দিন আসেনি যে ছেলেদের নিয়ে ব্যবসা করতে হবে। মোহন বলে কাউকে চিনি না সাহেব। এখানে তো এই শিলাকে পাবেন, এইসব রসগোল্লাদের পাবেন। মোহন বলে এখানে কেউ নেই। মালতী, তুমি তোমার নিজের দালালকে চেনো না যে তোমাকে মেয়ে সাপ্লাই করে? হোটেলে আমি শুধু ভালো খাবারটা খেতে যাই স্যার। রান্নাটা কে করেছে তাতে কি এলো গেল? আজে তো কালো। মাল একদম খাসা চাই, পুরো তাজা। আরে আরে, আমার বাড়ি, আমার সম্মান, সেটাকেই তুমি নষ্ট করছো। হ্যাঁ, আমি একজন বয়স্ক মহিলা। বয়স হয়েছে তাই ভালো করে জিজ্ঞেস করছি, সত্যিটা বলো। এই মেয়েটাকে খুঁজছি আমরা। ওর নাম গীতা, বয়স 15 বছর। কোথায় লুকিয়ে রেখেছো এই মেয়েটাকে? এই মেয়েটা যদি আমার কাছে আসতো না, তবে আমি ওকে দ্বিগুণ দাম দিয়ে কিনে নিতাম। আমি ওকে আজ অব্দি দেখিনি। যদি আপনার বিশ্বাস না হয় তো সারা কোঠা খুঁজে দেখে নিন। আসেইনি, পাবেন কোথা থেকে সাহেব? তুমি না রোজ রোজ নাটক করছো। ওই কে রে? যা এখান থেকে। কি হলো ম্যাডাম? না স্যার, গীতাকে কোথাও পেলাম না। হ্যাঁ স্যার, পাইনি। কি সাহেব, বলেছিলাম না আমি, ওই মেয়েকে এখানে পাবেন না। মালতী, মোহন কুমারের ঠিকানাটা দিয়ে দাও। হয় গীতাকে দাও, নয় মোহন কুমারকে। শিগগির দিয়ে দাও। সাহেব, আমি কোনো মোহনকে চিনি না। তুমি মোহনকে চেনো না? বললাম তো না। তাহলে তুমি আমাকেও চেনো না। দেখি কতদিন তোমার এই নাটকটা চলে। নিয়ে চলো একে। আরে সাহেব, আমার মেয়েদের সামনে আমার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিও না। টানতে টানতে নিয়ে এসো ওকে। আরে সাহেব, অনেক বড় বড় লোকেরা এখানে আসে, তারা কিন্তু সহ্য করবে না মালতীর সাথে এমন অসভ্যতা। বলে দিচ্ছি, চলো চলো, সব শেষ করে দিল আমার ব্যবসার দিব্যি সাহেব। দেখবেন আমি কি করি, ছাড়বো না আমি। আরে ধাক্কা কেন মারছো? চলো চলো, সব শেষ করে দিল আমার ব্যবসার দিব্যি সাহেব। দেখবেন আমি কি করি, ছাড়বো না আমি। আরে ধাক্কা কেন মারছো? 27শে সেপ্টেম্বর তোমার সাথে মোহনের কথা হয়েছিল মোবাইলে। সেই দিন থেকে গীতা নিখোঁজ হয়। 15 বছরের মেয়ে গীতা মালতী। মালতী, এইবার আমি 3 গুনব। এর মধ্যে যদি না বলো গীতা কোথায়, তাহলে এরা দুজন মিলে তোমার শরীরের হাড় ভেঙে গুঁড়ো করে দেবে। 3, 2, 1। আরে গীতা কোথায়? আমার কাছে আসেনি। তোমাদের প্ল্যানের হিসেব মতো গীতার তোমার কাছে আসার কথা ছিল। সাহেব, প্ল্যান আমি জানি না। 27শে মোহন আমাকে ফোন করেছিল এটা জানতে যে। কি জানার জন্য মালতী? দিদি, মোহন ফোন করেছে। মোহনের ফোন। বল দিদি, মেয়েটা পৌঁছেছে। আরে কোন মেয়েটা? আরে ওই গীতা, বলেছিলাম না তোমার কাছে গীতাকে পাঠাচ্ছি। এখানে কোনো গীতারিতে আসেনি। ওই শালা শুধু কথাতেই ফুলঝুরি। অনেক দিন কোনো খাসা মাল পাঠাসনি। আরে না দিদি, আমি যেটাকে তোমার কাছে পাঠিয়েছি ওটা একদম খাসা মাল, 15 বছরের। সত্যি তোমার কাছে এখনো পৌঁছায়নি? আরে বললাম তো আসেনি। এখন ব্যবসার সময় মুড অফ করাস না তো। বলেছি যখন আসেনি তার মানে আসেনি, বুঝলি? তো সামনেটাকে বল একটু ভালো করে নাচ করতে। সাহেব, আমার গরুমার দিব্যি, গীতা আমার কাছে আসেইনি। মোহন কোথায়? জানি না সাহেব। তারপরে ও আর ফোন করেনি, আমিও ফোন করিনি। সত্যি বলছি সাহেব, আমি যদি জানতাম এই মেয়েটার এত ফ্যাকড়া আছে, তবে কি আমি ওকে নিজের কাছে রাখতাম? হ্যাঁ, সোজা আপনার কাছে নিয়ে আসতাম না? আপনি তো সবকিছু বোঝেন স্যার। একটা মেয়ের জন্য নিজের ব্যবসা কেন শিখে তুলতে যাব বলুন তো স্যার? নিয়ে যাও একে, আর মোহনকে না পাওয়া পর্যন্ত এখানেই রাখো। আরে আরে সাহেব, সবকিছু তো ভালোই বলে দিলাম। এবার তো আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, এটা তো নিশ্চিত যে গীতাকে এই লাইনে আসতে বাধ্য করা হচ্ছে। যদি গীতা মালতীর ওখানে না পৌঁছয় তবে গেলটা কোথায়?
আমার মনে হয় মেয়েটাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, অন্য কোনো শহরে। তার মানে সাপ্লাইয়ের এই চেনে মোহন আর মালতীর মাঝের কোনো ঘুঘু ধান খেয়ে পালিয়ে গেছে। সে যদি মোহনকে ধরা যেত না, তবে অনেক কিছু জানা যেত। মোহন তো এখন আমাদের রাডারের মধ্যেই নেই। আমার তো মনে হয় পুরো গ্যাংটাকেই চেপে ধরতে হবে, তবেই মেয়েটার খোঁজ পাবো। আর এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, মেয়েটার সাথে কিছু হয়ে যাবার আগে। হ্যালো, চমন, মোহন বলছি। হ্যাঁ মোহন, কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? এখানেই মুরাদাবাদে। সালা, আমাকে ফাঁসাচ্ছিস তুই? হ্যাঁ, আরে আমরাই তো বাজেভাবে ফেসে গেছি। পুলিশ একটার পর একটা প্রশ্ন করছে, আমি কি করে জানবো যে জল এত দূর গড়িয়ে যাবে? সালা তুই হয়তো একটু বেশি ড্রামা করেছিস পুলিশের সামনে। আরে রাগ না করে বলো না, এখন আমি কি করব? করার কি আছে বে? খুঁজতে দে ওদের গীতাকে, দেখা যাক ওরা কি করতে পারে। ঠিক আছে। এটা কেমন ধরনের খেলা চলছিল? 15 বছরের মেয়ে গীতা তাহলে কোথায় ছিল? আর তাকে কোন নোংরামোর মধ্যে নামানো হচ্ছিল? আর এই ষড়যন্ত্রে দালাল মোহন কুমার আর গীতার বাবা চমন কিভাবে যুক্ত ছিল? অনেক প্রশ্ন জাগছিল, যার মধ্যে একটা প্রশ্ন ছিল, গীতা কি আদৌ মিসিং হয়েছে, নাকি পুলিশের চোখে ধুলো দেবার জন্য এটা একটা ষড়যন্ত্র ছিল? দিল্লি আর মুরাদাবাদের মাঝে ঘটা এই শকিং কেসের দ্বিতীয় আর শেষ ভাগ আমরা আপনাদের আগামীকাল দেখাবো। এই কেস আপনাদের শিহরিত করে তুলবে। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি দিল্লির একটা কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে গীতা নামের একটি মেয়ে নিখোঁজ ছিল। 27 সেপ্টেম্বর 2012 দিল্লির জাহাঙ্গীরপুরের বাসিন্দা 15 বছরের মেয়ে গীতা বাড়ি থেকে পালিয়ে যায়। ওর বাবা চমন সিং আর মা অলকা সিং গরিব সবজি বিক্রেতা, যারা ওর খোঁজে সারা পাড়া চষে ফেলেছিলেন। পরে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। নিরুদ্দেশ বিজ্ঞাপন দিয়েও যখন কোনো ফল পাওয়া গেল না, তখন গীতার বাবা মা চিন্তায় পড়ে যান। পুলিশ এই কেসে তদন্ত শুরু করে। তদন্তে প্রথম যে খবরটি উঠে আসে তা হলো 15 বছরের গীতা গত 2 বছর ধরে নিজের বাবা মায়ের কাছে থাকছিল। এর আগে 3 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত সে মেরঠের কাছে একটি গ্রামে তার নিজের ঠাকুমার সাথে থাকত। পুলিশ তার ঠাকুমার বাড়িতেও পৌঁছয়, কিন্তু গীতার ঠাকুমা বলেন গীতার অতীতে কোনো খারাপ কাজের রেকর্ড নেই। আসলে ওর বাবা চমন সিং ওকে পড়াশোনা শেখানোর নাম করে দিল্লি নিয়ে গিয়েছিল, কিন্তু দিল্লিতে গিয়ে জানতে পারা যায় গত 2 বছর ধরে গীতা স্কুলে যায়নি। পুলিশ এটাও জানতে পারে যে গীতার নিজের ঠাকুমাকে ছেড়ে আসতে রাজি ছিল না। পুলিশের সন্দেহ হয় যে গীতার বাবা মা কিছু লুকোচ্ছেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এটা জানতে পারা যায় যে প্রায় প্রতিদিনই গীতা ওর বাবার সঙ্গে ঝগড়া করত আর ওকে মারধরও করা হতো। অবশেষে গীতার বাবা চমন সিং এটা স্বীকার করে নেন যে গীতা হয়তো মোহন কুমার নামে কোনো একজনের সঙ্গে পালিয়ে গেছে, যে প্রায়ই ওর ঠেলায় আসতো। কিন্তু চমন সিং এটা জানতো না যে মোহন কুমার আসলে কি কাজ করে। ইনভেস্টিগেশন চলার পর পুলিশ আরও একটি তথ্য জানতে পারে। জানা যায় মোহনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে আর ও পেশায় একজন দালাল। মেয়েদেরকে যৌনকর্মী হতে বাধ্য করে। জানতে পারা যায় ওর সেলফোনের লাস্ট লোকেশন ছিল মুরাদাবাদ। ও শেষ কল করেছিল মুরাদাবাদের কোনো এক মালতীকে। আর তখন জানা যায় যে মালতী হলো মুরাদাবাদের এক কোঠার ম্যাডাম। মালতীকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে না সে গীতাকে চেনে না মোহনকে। অবশেষে পুলিশের চাপে পড়ে সে মোহনকে চেনার কথা স্বীকার করে নেয়। তার কাছ থেকে সে অনেক মেয়ে কিনেছে, কিন্তু সে বারবার বলতে থাকে যে গীতার ব্যাপারে সে কিচ্ছু জানে না। পুলিশকে সে জানায় যে মোহনের গীতা নামে কোনো একটি মেয়েকে পাঠানোর কথা ছিল, কিন্তু মেয়েটি আদৌ এসে
পৌঁছয়নি। পুলিশ এবার দোলাচলে পড়ে যায়। তাদের মনে হয় হয়তো মোহন মেয়েটিকে মুরাদাবাদে পাঠিয়েছিল, কিন্তু সে মুরাদাবাদে পৌঁছয়নি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তাহলে গীতা গেল কোথায়? এদিকে দিল্লি ও মুরাদাবাদের পুলিশ একজোট হয়ে গীতার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণ খুঁজতে ব্যস্ত ছিল। অন্যদিকে মোহনকে মুরাদাবাদে দেখা যায়। এবার তারপর হ্যালো, চমন, মোহন বলছি। হ্যাঁ মোহন, কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? সালা আমাকে ফাঁসাচ্ছিস তুই, হ্যাঁ? আরে আমরাই তো বাজেভাবে ফেসে গেছি। পুলিশ একটার পর একটা প্রশ্ন করছে, আমি কি করে জানবো যে জল এত দূর গড়িয়ে যাবে? সালা তুই হয়তো একটু বেশি ড্রামা করেছিস পুলিশের সামনে। আরে রাগ না করে বলো না, এখন আমি কি করব? করার কি আছে বে? খুঁজতে দে ওদের গীতাকে, দেখা যাক ওরা কি করতে পারে। ঠিক আছে। মোহনই হয়তো মেয়েটাকে কথার জেলে ফাঁসিয়েছে, তারপর মুরাদাবাদে পাঠিয়েছে নিজের কোনো হ্যান্ডলারের কাছে। কিন্তু ও মুরাদাবাদে পৌঁছয়নি। হ্যান্ডলার ধোকাবাজি করেছে, সেই হয়তো মাঝখানে মেয়েটাকে অন্য কাউকে বিক্রি করেছে। এটা হতে পারে স্যার, হ্যান্ডেলার দালালদের মধ্যে এটা চলতেই থাকে। তাহলে আমাদের এই হ্যান্ডলার নিশানা করতে হবে, তবে আমরা জানতে পারবো গীতা কোথায় আছে। কি সাহেব, যা জানতাম সবকিছু তো বলেই দিয়েছি, এবার কি মেরে ফেলবে নাকি? আজ অবধি তুমি যে কটা দালালের সাথে কাজ করেছো, তাদের সবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমার চাই। আরে সাহেব, আমার কোনো এজেন্টের হাতে যদি এই মেয়েটা পড়তো, সবার আগে আমার কাছে ওকে নিয়ে আসতো, অন্য কাউকে বেচতো না। কারোর বুকের পাটা এত বড় হয়ে যায়নি। উসমান, রোহিত, কাদের, গিরিশ, আসলাম। কোথায় পাবো এই পাঁচজনকে? আরে স্যার, আরে স্যার আমি কিছু করিনি, আল্লাহ কসম আমি কিছু করিনি স্যার। আরে স্যার আমার কথা তো শুনুন। আরে চল, বলছি আমাকে একটু বলবেন তো। আরে চল। আরে ছাড়ুন না স্যার। আরে স্যার ছাড়ুন না স্যার। মানছি আমি মেয়েদের দালালি করি, কিন্তু ঝামেলা করি না স্যার। এই শালা দাঁড়া, দাঁড়া, আরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া। স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। আমি কিছু করিনি স্যার। চল। স্যার, উসমান, রোহিত, কাদের, আসলাম সবাইকে পাওয়া গেছে, শুধুই গিরিশকে পাওয়া যায়নি, আর ওর মোবাইলও বন্ধ বলছে। এবার বল। একটু বিশ্বাস করুন, এরকম কোনো মেয়ে আমাদের কাছে আসেনি। স্যার দিল্লির মোহনের সাথে তো বহুদিন আমাদের কথা হয়নি। আমাদের বিজনেসের একটা নিয়ম আছে স্যার, একবার এজেন্ট যদি মালের ওপর মোহর লাগিয়ে দেয় তো হয়ে গেল, মাঝখান থেকে কেউ নিতে পারবে না স্যার। শালা সত্যবাদী যুধিষ্ঠির, ছোট ছোট বাচ্চা মেয়েদের ধোঁকা দিস আর নিজেদের মধ্যে একে অপরকে ধোঁকা দিস না। আর কি কি হয় তোদের এই ব্যবসায়? মেয়েটা উধাও হয়ে গেল কি করে? স্যার মোহনের সাথে ওই মেয়েটার নিশ্চয়ই কোনো ঝামেলা হয়ে থাকবে স্যার। ওকে হয়তো মেরে দিয়েছে স্যার, আপনাকে বোকা বানানোর জন্য আমাদের নাম বলেছে হয়তো স্যার। গিরিশ কোথায়? আল্লাহ কসম স্যার জানি না। দেখ, আমার গিরিশকে চাই। স্যার সত্যিই জানি না, গিরিশের জন্য আমরা কেন নিজেদের প্রাণ বিপদে ফেলবো? স্যার মুরাদাবাদে মোহনের খাস লোক হলো গিরিশ, ওই কোনো গন্ডগোল করে থাকবে স্যার। আমাদের নিজেদের নেটওয়ার্ক রয়েছে স্যার আমাদের এরিয়াতে। তোরা গিরিশের ব্যাপারে কিছু না কিছু নিশ্চয়ই জানিস, ওর পরিবারের ব্যাপারে। ও কোথায় থাকে, কি করে, ভালোই ভালো বলে দে, নইলে তোদের এমন হাল করব, তোদের তিনটাকে তো মাটির নিচে পুঁতে দেবো আর তোকে গঙ্গায় ভাসিয়ে দেবো আমি। গিরিশের ব্যাপারে আমি জানি না, কি বলবো ওর ব্যাপারে? সত্যি বলবো না মিথ্যে বলবো জানি না। আমি গিরিশের ব্যাপারে কিচ্ছু জানি না, আমার জানা নেই। এই গত মাসেই তুমি মেহজুবিন বলে মেয়েটাকে কিনেছো গিরিশের কাছ থেকে। হ্যাঁ কিনেছিলাম সাহেব। কিন্তু সাহেব, এই ব্যবসার দালালদের নিজস্ব একটা গেম আছে, যখন মাল হাতে আসে তো সামনে চলে আসে, সওদা করে আবার গর্তে গিয়ে লুকিয়ে পড়ে। আরে সাহেব, প্রত্যেক মাসে টেলিফোন নাম্বার চেঞ্জ করে ফেলে সাহেব, একটা ঠিকানা থাকে না। ও যতক্ষণ গিরিশের ঠিকানা, ফোন নাম্বার দিচ্ছে, তোমরা ওকে নির্দ্বিধায় মারতে থাকো। দাঁত ভেঙে যাক, মুখ বেঁকে যাক, যা খুশি হোক, কোনো চিন্তা নেই।
মারের কোনো খামতি রাখবে না। আরে সাহেব, বললাম তো আমি জানি না। আরে সাহেব, সাহেব। শোনো ঠাকুমা, তোমার না অনেক চুল পড়ে গেছে, বিনুনিও করা যাবে না। একটা কাজ করো, টুপি পরা শুরু করো। চুপ কর। আমাকে টুপি পরাতে এসেছে। জানিস, তোর পেছনে দৌড়ে দৌড়েই আমার সব চুল পড়ে গেছে। আচ্ছা, আমার পেছনে দৌড়ে না, এবার তো পুরো তেলটাই লাগিয়ে দেব। কি করছিস, কি করছিস? সব তেল কি আমার চুলে ঢালবি নাকি? বাবাকে বলে দাও না যে আমি বাবার সাথে ওখানে যাব না। আমারও তো এখান থেকে তোকে পাঠাতে ইচ্ছে করছে না, কিন্তু ও তোর বাবা। কিন্তু তুমি তো ওর মা, কান ধরে বকছো না কেন তুমি? বলে দাও যে গীতা কোথাও যাবে না। ঠাকুমা, সত্যি বলছি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। কয়েকটা বছর তো মা বাবার সঙ্গে একটু কাটা। তুই যে আমাদের একমাত্র মেয়ে। কিছু খবর পেলে? না, কোনো খবর নেই। পুলিশ ওকে খোঁজার চেষ্টা করছে। কোথায় আছে 15 বছরের গীতা? ওর নিখোঁজ হবার পিছনে রহস্যটাই বা কি? আর গীতার বাবা চমন, যে অনেক কিছুই হয়তো জানতো, সে পুলিশকে কেন কিছু বলছিল না? পুলিশ কোনোদিন কি গীতাকে খুঁজে পাবে, নাকি কমপক্ষে ওর নিখোঁজ হবার রহস্যটা জানতে পারবে? ঠিক আছে। একটা কথা শিওর, এই মেয়েটা গীতা মুরাদাবাদ আসেইনি, রাস্তাতেই কিছু একটা হয়ে গেছে। এই গিরিশ কোথায়? ও তো এখানেই আছে। সেদিন মোহনের সঙ্গে কথাও হয়েছে, যেদিনকে এই মেয়েটা গায়েব হয়েছিল। গিরিশকে কোথায় পাওয়া যাবে? আমি একজনকে ফিট করেছি, ওর সাথে সওদা হয়েছে, আজ রাতে ডিল করতে আসছে ওর সাথে। কোথায়? মুরাদাবাদ মিরাট হাইওয়েতে একটা হোটেল আছে, ওয়েলকাম। রাত 9টায় ওখানেই গিরিশ আসছে। এটা রাখ, যা। স্যার একটু দেখবেন, যে ছেলেটাকে ফিট করেছি সে আমার খুব কাছের। যা। আসছি স্যার। আমি গিরিশ। আমি রামদিন। কতগুলো মেয়ে আছে, কোথায় আছে? জয়পুরে। ওই রামদিন নেই। আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না, তুমি ছেড়ে দিন স্যার। আমি জানি না কিছু স্যার। স্যার তুমি ছেড়ে দিন স্যার।
স্যার আমি কিছু জানি না স্যার স্যার আমি কিছু জানি না স্যার স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার স্যার আমি জানি না স্যার আমি কিছু জানি না স্যার স্যার আমি জানি না স্যার গীতা কোথায় সত্যি কথা বলছি স্যার 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 প্লিজ মারবেন না স্যার আমি গীতার ডেলিভারির জন্য গিয়েছিলাম স্যার। গীতার ডেলিভারি? হ্যাঁ স্যার। কোথায় গেল গীতা? স্যার ও চলো নামো, লাস্ট স্টপ, বাস খালি করো। নামুন 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 তাড়াতাড়ি, চলো 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 নামো। আরে এই কন্ডাক্টর দাঁড়াও দাঁড়াও, আরে আমাদের পার্টি আছে ভাই। আরে লাস্ট স্টপ এটা, লাস্ট স্টপ। মাল পেলি? আরে ভাই মালটা তো পৌঁছয়নি। কি বাজে কথা বলিস না। আরে ভাই আমি পুরো বাসটা খুঁজে রেখেছি কিন্তু মেয়েটা তো নেই সেখানে। ভারত ট্রাভেলের বাসে আসছিল আর তোর ভাগে 7,000 টাকাও ছিল ওর হাতে। আরে ভাই ভারত ট্রাভেলসের গাড়ি তো মুরাদাবাদ পৌঁছে গেছে কিন্তু গীতা তো তার মধ্যে ছিলই না। আমি ঠিকই বলছি ভাই। তাহলে গেল কোথায়? আমার মনে হচ্ছে মাঝ রাস্তাতেই মালটাকে কেউ কাঠি করেছে ভাই। তুমি গীতার ব্যাপারে অন্য কারোর সঙ্গে কোনো রকম ডিসকাস করোনি তো? আচ্ছা রে, এখন তুই আমাকে ব্যবসা শেখাবি? হ্যাঁ সালা। হ্যালো মোহনদা। হ্যালো। এটাই সত্যি কথা স্যার। স্যার দিল্লি থেকে মুরাদাবাদে আসার পথেই ওকে কেউ গায়েব করে দিয়েছে স্যার। স্যার এর চেয়ে বেশি আমি কিচ্ছু জানি না স্যার। স্যার বারবার একটা কথাই বলবো, আমাদের মধ্যে কেউ ওই মেয়েটাকে মাঝ রাস্তা থেকে তোলেনি। আর যদি করে থাকতাম স্যার, তাহলে এত কিছু হয়ে যাওয়ার পর আমরা সব বলে দিতাম স্যার। কেন আমাদের প্রাণ আর ব্যবসাকে বিপদে ফেলবো স্যার? আরে সাহেব কতবার বলবো, হাতে পায়ে ধরে আর কতবার বলবো, আমি জানি না সাহেব। ওই মেয়েটা আসেনি আমার কোঠায়। আপনি জানি না, আমার কোথাও মনে হচ্ছে দিল্লি থেকে মুরাদাবাদ যাবার এই কথাটা আমাদের ঘোরাবার জন্য একটা বানানো গল্প হতে পারে। ভারত ট্রাভেলস এটা প্রাইভেট বাস সার্ভিস। দুবে এই বাস সার্ভিসটা চেক করো। এদের কাছে রেকর্ড থাকতে পারে, প্যাসেঞ্জার লিস্ট থাকতে পারে, ড্রাইভার কন্ডাক্টরের মুখ মনে থাকতে পারে। খবর নাও কোথা থেকে উঠেছিল, কোথায় নেমেছিল, কে নিতে এসেছিল। এটা প্রথম রিপোর্ট থেকেই আমার মনে হয়েছিল এটা কোনো সাধারণ মিসিং রিপোর্ট নয়, এটা অন্য কিছু। আর এই মোহন কুমারের সেলফোনটাকে ট্র্যাকিংয়ে দিয়ে দিই। বারবার সিম কার্ড বদলাচ্ছে, কিন্তু বারবার সেলফোন পাল্টানো অত সহজ নয়। 9 অক্টোবর 2012 গীতার নিখোঁজ হওয়ার পর 12 দিন কেটে গেছে, কিন্তু ওর কোনো খবর ছিল না, কোনো লিড ছিল না। পুলিশ গীতার কেসটাকে উল্টো দিক থেকে তদন্ত করা শুরু করলো, মুরাদাবাদ থেকে দিল্লি আর দিল্লি থেকে ওর বাড়ি পর্যন্ত। এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ান্টেড ব্যক্তি ছিল মেয়েদের দালাল মোহন কুমার, যে এখনো পুলিশের নাগালের বাইরে ছিল। এই দেহ ব্যবসায়ীর সঙ্গে 15 বছরের গীতার বাবার কি সম্পর্ক ছিল? পুলিশ এই বিষয়টা ভাবতেই পারেনি যে গীতার নিখোঁজ হওয়ার পিছনে ওর বাবার হাত থাকতে পারে। এই গভীর রহস্য উদ্ঘাটনে প্রচুর সময় আর পরিশ্রমের প্রয়োজন ছিল। মুরাদাবাদের জন্য দুটো বাস যায়, একটা সকাল আর একটা দুপুরে। দুপুরে কটা নাগাদ? এই দুটো নাগাদ। কোথায় কোথায় থামে? স্যার স্টার্টিং পয়েন্টটা ওই হাইওয়ের মোড় থেকে। জাহাঙ্গীরপুরিতে দাঁড়ায়? হ্যাঁ স্যার, ওখানেও বাস দাঁড়ায়। আমি 27 সেপ্টেম্বর 2012 দুপুরবেলার বাসের কথা বলছি। এই মেয়েটা আপনার বাসে করে মুরাদাবাদের জন্য রওনা হয়েছিল। ও মুরাদাবাদে পৌঁছয়নি, মাঝ রাস্তা থেকে নিখোঁজ হয়ে গেছে। আমরা ওকে খুঁজছি। তাহলে স্যার বাসের কন্ডাক্টর আর ড্রাইভারকে জিজ্ঞেস করতে হবে। ইয়েস স্যার, আমি এই মোবাইলের IMEI নাম্বারটা নোট করে নিয়েছি। এবার আমরা এটাকে ট্র্যাকিং করব। আর আমাকে এটাও বলবেন যে আপনাদের কোম্পানির সিম কার্ড ইউজ করা হচ্ছে কিনা। ওকে স্যার। ওর মোবাইলের IMEI নাম্বার পাওয়া গেছে। আমি ওর নাম্বারটাকে এখানকার 6 জনকে দিয়ে দিয়েছি যারা এখানে সার্ভিস প্রোভাইড করে। যদি এই মোবাইলটা ট্র্যাক করা যায় তাহলে এই কেসের সত্যতাও ট্র্যাক হবে। হ্যাঁ স্যার, এই মেয়েটা বাসে তো উঠেছিল স্যার। চলো চলো মুরাদাবাদ মুরাদাবাদ।
স্যার এই হলো মেয়েটার টিকিট, সিট নাম্বার 14। বুকিং দিল্লি থেকে মুরাদাবাদই ছিল। মেয়েটা মুরাদাবাদ পৌঁছয়নি, কোথাও নেমেছিল নাকি? স্যার যদি মাঝে কোথাও নেমে থাকে তবে সম্বলেই নেমেছে, কারণ তারপর গাড়ি আর কোথাও থামেই না। দিল্লি থেকে সম্বল, আর সম্বল থেকে সোজা মুরাদাবাদ। হ্যাঁ, আরও একটা কথা, সম্বলেও রোজ গাড়ি দাঁড়ায় না, যদি ওখানে কোনো নামার কেউ থাকে তবেই দাঁড়ায়, নাহলে নন স্টপ। এই সম্বল তো মুরাদাবাদ থেকে প্রায় 40 কিলোমিটার আগে, তাই না? হ্যাঁ স্যার। মনে করো, ভালো করে মনে করো, এই মেয়েটা সম্বল নেমেছিল কিনা। স্যার আমরা সম্বলে গাড়ি থামিয়েছিলাম ঠিকই, কিন্তু এটা মনে করতে পারছি না যে মেয়েটা ওখানে নেমেছিল কিনা। এতদিন আগের কথা মনে রাখা একটু মুশকিল স্যার। হ্যালো, স্যার আপনি ওই যে আইএমইআই নাম্বারটা দিয়েছিলেন ওটা আমাদের সিম ইউজ করছে। গুড, নাম্বারটা বলো। এক সেকেন্ড। 44778799। কাস্টমারের অ্যাড্রেস 12/147 রামনগর মুরাদাবাদ। গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ দুবে, আমরা মোহন কুমারকে ট্রেস করে ফেলেছি। আমরা ওকে হেফাজতে নেবার জন্য বেরিয়ে পড়েছি। স্যার ফুল পসিবিলিটি আছে, হয় গীতা দিল্লি আর মুরাদাবাদের মাঝে স্টপ সম্বলে নেমে গেছে, বা ওকে নামানো হয়েছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, সম্বল পুলিশ স্টেশনে যাও আর ওখানে গিয়ে কোঅর্ডিনেশন শুরু করে দাও। হতে পারে মেয়েটা এখনো সম্বলেই আছে। ইয়েস স্যার। এই শালা দাঁড়া, 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 দাঁড়া। দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, 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 দাঁড়া। আমি কি করলাম স্যার? স্যার আমি কিছু করিনি, স্যার আমি কিছু করিনি। স্যার আমাদের সন্দেহ যে এই মেয়েটা সম্বলে থাকতে পারে। মিসিং কেস স্যার, প্রস্টিটিউশন র্যাকেট ইনভলভ আছে। এই বাচ্চাটার ছবি আমরা আমাদের এলাকায় ছড়িয়ে দেব, লোকাল দালালদের ধরে আনবো, কোঠার ম্যাডামকে তুলে আনবো। আমাদের পুরো কোঅপারেশন আপনার সঙ্গে আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আমি মেয়েটা পাঠিয়েছিলাম, ও ওখানে পৌঁছায়নি স্যার। মোহন, তুই ওকে বেচে দিসনি তো ওয়ান ওয়ে টিকিট দিয়ে? না 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 স্যার, মায়ের দিব্যি আমি মিথ্যে বলছি না, আমি ওর সঙ্গে কিচ্ছু করিনি স্যার। আমি তো ওকে পাগলের মতো খুঁজছি স্যার। তুই কি বলে ওকে মুরাদাবাদে পাঠিয়েছিলি? বলছি বলছি আমি ওকে এটা বলেছিলাম যে গিরিশ ওকে নিতে আসবে। আমি ওকে 7,000 টাকা দিয়েছিলাম, বলেছিলাম গিরিশকে দিয়ে দিতে আর ওর সাথে চলে যেতে, ব্যাস। পুরো 7,000 টাকা আছে তোর টিকিট। আজ দুপুরের বাস মুরাদাবাদে গিরিশ বলে আমার এক বন্ধু তোকে নিতে আসবে। ওকে 7,000 টাকা দিয়ে দিস আর ওর সঙ্গে চুপচাপ চলে যাস। আর শোন গীতা, বেশি চালাকি করলে কিন্তু ভালো হবে না, যা। স্যার আমি জানি না ও কোথায় আছে, মুরাদাবাদ পৌঁছেছে না পৌঁছায়নি জানি না স্যার। গীতা কি এই কথাটা জানতো যে তুই ওকে বিক্রি করে দিচ্ছিস? ও এসব জানতো। স্যার, স্যার মোহন যতগুলো সিম কার্ড ইউজ করেছে তার কল লিস্ট এখানে আছে স্যার। 3রা অক্টোবরের রাত্রে নতুন সিম কার্ড দিয়ে দিল্লিতে ফোন করেছিল স্যার। হ্যালো চমন, মোহন বলছি। এই দিল্লির নাম্বারটা কার? এই নাম্বারটা গীতার বাবার। গীতার বাবা?
আরে কি কি হয়েছে কি হয়েছে স্যার? আরে কি হয়েছে আরে, ওকে নিয়ে আরে, যাচ্ছে কোথায় নিয়ে কি যাচ্ছে? হয়েছে কি হচ্ছে? ও মারছেটা কি দেখো দেখি। আরে কি সাহেব করছেন ব্যাপারটা স্যার? কি স্যার, সাহেব আমাকে- বলুন না ব্যাপারটা আমাকে কি কেন? স্যার, কেন নিয়ে আমার কথাটা যাচ্ছে শুনুন। ও করেছেটা কি কেন নিয়ে যাচ্ছে ওকে কোথায় নিয়ে যাচ্ছে ওকে স্যার খুব খেল দেখিয়েছিস তুই চমন। এবার পরিষ্কার বলে দে ব্যাপারটা কি, নইলে পিটিয়ে তোর চামড়া তুলে নেব। পুলিশের তদন্ত সঠিক দিশায় চলছিল, অনেক তথ্য উঠে আসছিল। এখন সত্য খুব বেশি দূরে নয়, আর এই সত্যিটা একটা শক ছিল যা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। গীতার নিখোঁজ হওয়ার গল্প 2 বছর আগে শুরু হয়েছিল, যখন ওকে মেরঠের কাছে একটা গ্রাম থেকে ওর ঠাকুমার কাছ থেকে জবরদস্তি ছিনিয়ে নিয়ে দিল্লি আনা হয়েছিল। গীতাকে দিল্লি আনার পিছনে ওর বাবা চমন সিংহের একটা নোংরা উদ্দেশ্য ছিল। এই মোহন, হ্যাঁ, আমাকেও তোমার মতো একটা কমিশনওয়ালা কাজ পাইয়ে দাও না। এই সবজি বেচে তো হাতে কিছুই থাকে না, খুব খারাপ অবস্থা। খুব কঠিন কাজ চমন, তুমি করতে পারবে না। আরে সবজি বেচে পেট চালানো কি সহজ কাজ ভাই? সারাদিন রোদে পড়ো, রাতে জল খেয়ে শুয়ে পড়ো, এখানে তো সংসার চলেই না। ওদিকে গ্রামে মাকে আর মেয়েকেও টাকা পাঠাতে হয়। তোমার মেয়েও আছে? কখনো দেখিনি তো এখানে। ওই 3 বছর বয়স থেকে গ্রামে মায়ের কাছে রেখে দিয়েছি। এখানে তো ছেলেকেও ঠিকমতো মানুষ করতে পারছি না, তার উপর মেয়ের দায়িত্ব কি করে নেবো? শোনো, আমার সঙ্গে কাজ করবে? মোহন, এটা কোনো কথা হলো? তুমি যা বলবে আমি তাই করবো। অন্তত কিছু ইনকাম হলেই হবে, অবস্থা খুব খারাপ। বেশ, ঠিক আছে। আসলে আমি কমিশন মেয়েদের জন্য পাই। আমি ঠিক বুঝতে পারলাম না। ধরে নাও এই ব্যবসা সব থেকে বড় লাভ তোমার হাতের মুঠোয়। কি বললে আমি বুঝলাম না। আর তুই নিজের মেয়েকে এই জঘন্য নোংরামিতে নামিয়ে দিলি। আরে এত কি ভাবছো তুমি? বাস্তব তো এটাই যে তোমার মেয়ে তোমার রক্তই চুষবে। আরে ওর বিয়ে হবে কোনো মাতালের সঙ্গে, কে জানে? কপালের কথা কেউ বলতে পারে? তার উপরে বিয়ের খরচা রয়েছে, পণ দিতে হবে। তুমি তো মরার আগের দিন অবধি ধার দেনায় ডুবে থাকবে। তার থেকে তো ভালো আমি যেটা বলছি সেই ব্যবসাটাই করো। দেখবে তোমার মেয়ে প্রত্যেক মাসে তোমার হাতে নোট ধরিয়ে দিচ্ছে। আরে পড়াশোনা করে করুক আর আমাদের লাইনে করুক, কাজ তো কাজই, টাকা তো আসবে নাকি? মা, একবার তুই দিল্লিতে গিয়ে থাকতে শুরু কর, একটা বড় স্কুলে ভর্তি হতেই এত চালাক হয়ে যাবি যে সবাইকে পেছনে ফেলে তুই। মা, নমস্কার করো। ইনি মোহন বাবু, তুমি ওনার সঙ্গে যাও। কেন? মা, উনি তোমার দেখাশোনা করবেন আর আমাদেরও। যাও মা, যাও।
বাবা যেতে চাই না আমি আমি যাব না ওখানে। আরে কেন বুঝতে পারছিস না? আরে কপালে খাওয়া জুটবে না, তুই যদি না করিস তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমি যাব না, আমার একদম ভালো লাগে না, ঘেন্না করে। ঘেন্না লাগলেও তোকে যেতে হবে, শুধু টাকা আসা চাই, টাকা। আর শোন, যখন টাকা নিয়ে আসবি বাড়িতে তখনই তুই দুমুঠো খেতে পাবি। তোকে যেতেই হবে, মোহন যেখানে যেতে বলবে সেখানেই তুই যাবি। তাও যদি কথা না শুনিস না, আমি তোকে মেরে মেরে ওখানে পাঠাবো, বুঝেছিস? শালা 15 বছরের মেয়েকে দিয়ে দেহ বেচানো বাপ। তুই তো জানতিস মুরাদাবাদী গীতা বিক্রি হয়ে যাবে, জানতিস না? তার এই পুলিশে কমপ্লেন, কান্নাকাটি এসব কেন করলি? স্যার, আমি তো সেটাই করেছি, মোহন আমাকে যা করতে বলেছে। তুমি তো টাকা দিতে আসলে না। আরে কিসের টাকা রে? তোর মেয়ে 7,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। এই যে শোনো, আমি গরিব হতে পারি কিন্তু বোকা নই। আমার মেয়ের দামটা আমি খুব ভালো করেই জানি। ওর থেকে তুমি বড় দান বাঁধিয়েছো তুমি মুরাদাবাদে, তার থেকে অর্ধেক চাই আমার এক্ষুনি। তোর মেয়ে মুরাদাবাদে পৌঁছায়নি, 7,000 টাকা নিয়ে মাঝ রাস্তায় কেটে পড়েছে। ঘোড়া নিয়ে ঘাস খাচ্ছ, আবার আমাকে চোখ রাঙাচ্ছ। তোমার ব্যবস্থা আমি করছি, পুলিশের কাছে গিয়ে আমি সবকিছু খুলে বলবো। এই শালা, এদিকে আয়। কি রে শালা, কি বলবি পুলিশকে? কি বলবি পুলিশকে যে আমি আমার মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছিলাম, বিক্রি করে দিয়েছি? পুলিশ যদি আমাকে ধরেও নেয় না, ওরা আমাকে কিছু করতে পারবে না। তোর কি হবে ভেবে দেখেছিস দালাল? পুলিশকে বলতে যাবে, ভয় দেখাচ্ছে আমাকে। মাথা ঠান্ডা রাখ, দুজন বেকার ফেসে যাব। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। পুলিশের কাছে তুই অবশ্যই যা, তুই যা পুলিশের কাছে, আর গিয়ে পুলিশকে বল যে আমার মেয়ে হারিয়ে গেছে। তারপর পুলিশ ওকে ঠিক খুঁজে বার করে তোর কাছে নিয়ে আসবে। তারপর ওকে কান্নে করে 2-4 ঘা দেবো আমরা, 2 দিন না খাইয়ে রাখবো, তারপর আবার কাজে নামাবো। কি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? যা। তারপর পুলিশ ওকে ঠিক খুঁজে বার করে তোর কাছে নিয়ে আসবে। তারপর ওকে কান্নে করে 2-4 ঘা দেবো আমরা, 2 দিন না খাইয়ে রাখবো, তারপর আবার কাজে নামাবো। কি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? যা। গীতাকে খুঁজে বার করবই, আর যদি পেয়ে যাই তোরা দুটোই ভেতরে, যদি না পাই তাও তোরা দুটো ভেতরে। তোদের দুটোরই দ্য এন্ড, এমনিতেই হোক অমনিতেই হোক। 15 বছরের গীতা সত্যি হারিয়ে গিয়েছিল। এখন এটা পরিষ্কার ছিল যে গীতা নিজের অবস্থা থেকে পালিয়ে বাঁচতে চাইছিল। ও এমন একটা নোংরামো থেকে পালিয়েছিল যেখানে ওকে ওর নিজের বাবাই নামিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে গীতা কোথায় রয়েছে, ও পালিয়ে কোথায় চলে গিয়েছে? হ্যাঁ স্যার, এই মেয়েটাকে আমি চিনি, ওর নাম শালিনী। শালিনী? কি করে চিনলে? মেয়েটা কোথায়? কি হয়েছে রে মেয়ে, কি চাই? কাজ খুঁজছি, যেটা বলবেন সেটাই করব। কোত্থেকে এসছিস? মিরট। তা এখানে কি করছিস? কাজ খুঁজছি আমি। বাড়ি থেকে পালিয়ে এসেছিস? আমার কেউ নেই। আচ্ছা, নাম কি তোর? শালিনী। স্যার, বেকার ছিল তাই কাজে রেখে দিয়েছি। তবে থেকে আমাদের বাড়িতেই কাজ করে, উঠোনে শুয়ে থাকে, যা বলি তাই করে। খুব ভালো মেয়ে স্যার। আজ এই পোস্টারটা দেখে আমি তো ঘাবড়ে গেছি স্যার। স্যার, খুব ভালো মেয়ে স্যার। এই মেয়ে, তুই এখানে শালিনী হয়ে রয়েছিস, আর ওদিকে দিল্লি পুলিশ তোকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কি হয়েছে গো? দুর্গা, এই মেয়েটা আমাদের মিথ্যে কথা বলেছে। এর নাম গীতা, ওর বাড়ি দিল্লিতে, ও বাড়ি থেকে পালিয়ে এসছে। দাদা,
আমাকে ওই বাড়িতে আর ফিরে যেতে বলো না। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমাকে ওখানে ফিরে যেতে বলো না। আমি যেতে চাই না দাদা। মোহন যেখানে যেতে বলবে সেখানেই তুই যাবি। তাও যদি কথা না শুনিস না, আমি তোকে মেরে মেরে ওখানে পাঠাবো। পুরো 7,000 টাকা আছে, তোর টিকিট। সাম্বাল 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 সাম্বালে নামার মতো কোনো প্যাসেঞ্জার আছে? এরপরে বাস সোজা মুরাদাবাদ থামবে। আছে কেউ? ভাই টিকিট। মুরাদাবাদে গিরিশ বলে আমার এক বন্ধু তোকে নিতে আসবে, ওকে 7,000 টাকা দিয়ে দিস আর ওর সঙ্গে চুপচাপ চলে যাস। পার্টনার গাড়ি থামাও। আমি ওইসব আর সহ্য করতে পারছিলাম না স্যার। আমি ঠাকুমার কাছে যেতে চাইছিলাম, কিন্তু এটাই ভয় ছিল যে ওখানেও আমার বাবা আর মোহন হয়তো পৌঁছে যাবে। এই কথাগুলো তুমি তোমার মাকে কেন বলনি? মা, তোমায় কিছু বলার ছিল। আমি এসব আর পারছি না, কিছু করো মা। একবার যখন করেই ফেলেছিস আর কি এসে যায়? তোর ওই 2 পয়সা রোজগারেই তো আমাদের পেট ভরে রে। তোর বাবা, তোর ভাই, তোর মার, তোর ঠাকুমার, সবার। বোঝার চেষ্টা কর মা, ওই সবজির ঠেলায় রোজগার হয় না ছাই। তুই না কাজ করলে সবাই না খেতে পেয়ে মরবো। আর তোর ভাইয়ের পড়াশোনা সেটাও বন্ধ হয়ে যাবে। পয়সা তো চাই না, কোথা থেকে আসবে পয়সা? তোর ভাইকে পড়িয়ে বড় মানুষ বানাতে হবে না? মা আগে থেকেই সবকিছু জানতো। মা বাবার সাথে সব সময় ছিল। যখন বাবা আমাকে ঠাকুমার কাছ থেকে দিল্লি নিয়ে এলো, মা তখন থেকেই জানে যে আমার সাথে কি কি হতে চলেছে। একটা সরকারি সংস্থা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, ওনারা তোমার কেস হাতে নিয়েছেন। ওনারাই তোমায় ভালো জায়গায় পাঠাবেন। ভালো জায়গা? রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন কেন্দ্র। ওখানে লোকজন কেমন? গীতা, আমি জানি এখন লোককে বিশ্বাস করতে তোমার একটু অসুবিধে হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবথেকে ভালো পথ শুধু এটাই। আমরা জানি তোমার সাথে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, খারাপ জিনিস, কিন্তু গীতা, ভালো দিনও আসতে পারে। ধৈর্য ধরো আর সাহস হারাবে না। গীতার বাবা মা মোহন কুমার আর মুরাদাবাদের সব দালাল এবং কোঠার ম্যাডাম মালতী, এদের সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয় আর এদের সবার বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারা অনুযায়ী চার্জ গঠন করা হয়। গীতা আপাতত রিহ্যাবিলিটেশন সেন্টারে রয়েছে আর নিজের সঙ্গে ঘটা ভয়ঙ্কর ঘটনার আঘাত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ক্রাইম পেট্রোলের টিম মন থেকে এটা প্রার্থনা করছে যে গীতা মানসিক দিক থেকে মজবুত হোক আর তাড়াতাড়ি নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারুক। কিন্তু আবারও সেই মূল প্রশ্ন উকি দিচ্ছে, সেটা হলো হিউম্যান ট্রাফিকিং কি আইন আর প্রশাসনের প্রচ্ছন্ন মদত ছাড়া এভাবে বাড়তে পারে? মানছি যে এই প্রশ্ন আর এর উত্তর এখন একঘেয়ে মনে হচ্ছে,
কিন্তু যদি আমি আর আপনি বারবার এই প্রশ্নটা তুলতে থাকি, বারবার প্রশাসনের কাছে জিজ্ঞাসা করি, তাহলে একদিন না একদিন এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই বদলাবে। হিউম্যান ট্রাফিকিং আর প্রস্টিটিউশন অবৈধ, অমানবিক আর বেআইনি ব্যবসা, কিন্তু মেয়েদের শরীর নিয়ে ব্যবসা কোটি কোটি টাকার খেলা। এই ব্যবসাকে চালনাকারী আর যারা একে দেখেও না দেখার ভান করে থাকেন, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। তাদের মধ্যে একটুও মানবিকতা বাকি নেই। টাকার জন্য এরা যে কাউকে বিক্রি করতে পারে, এমনকি নিজেকেও। এই লোকগুলো শুধু মেয়েদের শরীরটাই বেচে না, বরং তাদের সম্মান, তাদের ইজ্জত নিলামে তোলে। হিউম্যান ট্রাফিকিংকে আটকানোর জন্য আর সেটা শেষ করার জন্য আন্তর্জাতিক স্তরে প্রচুর প্রয়াস চলছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিটা দেশের পারফরমেন্সের ভিত্তিতে তাদের টিয়ার 1, 2 আর 3 মর্যাদা দেওয়া হয়ে থাকে। কিন্তু নিচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে।